গতকাল পশ্চিমবঙ্গে একটা ফ্যাসিস্ট টেক ওভার ঘটেছে। তারা কি এক অর্থে চোখ বন্ধ করেছিলেন নাকি এড়িয়ে গিয়েছিলেন সচেতনভাবে? তিনি সরাসরি বলেছেন মুসলমানরা আমায় ভোট দেয়নি। আপনি কি সেই রকম কোনো শঙ্কা দেখেন? এই হিন্দুত্ববাদী রাজনীতির কিন্তু সূচনা আমাদের এখানে। তামিলনাড়ু করতে পারলো, পাঞ্জাব করতে পারলো, সেই লড়াইটা কেন পশ্চিমবঙ্গ পারল না? লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের উত্থান এবং 15 বছরে তৃণমূল কংগ্রেসের হাত থেকে আবার বিজেপির উত্থান, এই দুইটা ট্রানজিশনের মধ্যে কি আপনি কোনো ডাইনামিক্স দেখেন? এর চেয়ে কঠিন সময় বাংলার রাজনীতিতে কখনো আসেনি। প্রতিবেশী রাষ্ট্র ভারত তার পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতায় থাকা দল বিজেপি। এই ফল এমন একটি ফল, গত 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে উৎখাত করেছে এবং বলা হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃত্বও নাকি এমন ফল কল্পনা করতে পারেননি, অর্থাৎ তারা আশা করেননি। পশ্চিমবঙ্গ নির্বাচনের এই ডাইনামিক্সগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক কী কারণে এমন ভূমিধস বিজয় অর্জন করতে পারলো বিজেপি এবং কী কারণে মমতা ব্যানার্জির এতদিনের শাসনের পতন ঘটলো? আমাদের আজকের কথাচলুকের অতিথি সাংবাদিক অর্ক বাহাদুরী যুক্ত হচ্ছেন ভারত থেকে। মিস্টার বাহাদুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কথাচলুকে। আপনাদের ধন্যবাদ। আপনি যেদিন পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল প্রকাশ হয় তার আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে এবং সেখানে প্রথম লাইনটাই ছিল যে বিজেপি সরকার গঠন করতে পারবে না। যদিও আপনি পরে আবার লিখেছিলেন যে এত কিছুর পরেও সরকার গঠন করতে পারে, বেশ কিছু অ্যানালাইসিস আপনি করেছিলেন। সেই অভূতপূর্ব ঘটনাগুলো কি ঘটেছে যে কারণে এরকম ফল দেখলাম আমরা পশ্চিমবঙ্গে? আমি প্রথম থেকেই বারবার করে বলে আসছি, শুধু আমি না, ভারতের স্বাধীন সংবাদ মাধ্যমের অধিকাংশ মানুষজন যেটা বলে আসছেন যে এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন ছিল। এবং আপনি যদি যোগেন্দ্র যাদব আলোচনা শোনেন তাহলেও আপনারা দেখবেন তারাও বলছেন এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন ছিল এবং এই ফলাফলটাও একটা অস্বাভাবিক ফলাফল। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত আপনারা জানেন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই মানুষজন যদি ভোট দিতে পারতেন তাহলে কিন্তু ভোটের ফলাফল অন্যরকম হতো। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আপনি ভাবতে পারেন 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে ছিল এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানো হয়েছে। অভূতপূর্ব সাম্প্রদায়িক মেরুকরণ, এইরকম সুতীব্র সাম্প্রদায়িক মেরুকরণ আমাদের রাজ্যের ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয়নি। আমি লিখেছিলাম স্বাভাবিক নির্বাচন হলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। একই সঙ্গে এটাও লিখেছিলাম যদি নির্বাচন অস্বাভাবিক হয়, যদি হিন্দু ভোটের 65% বিজেপির পক্ষে জোটবদ্ধ হয়, তাহলে সমস্ত স্বাভাবিক নিয়ম স্বাভাবিক হিসাব উল্টে যেতে পারে। এটাই হয়েছে। হিন্দু ভোট ব্যাপকভাবে বিজেপির পক্ষে তার কনসলিডেশন হয়েছে এবং কাউন্টিং নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কাউন্টিং অত্যন্ত স্লো ছিল এবং কাউন্টিং সংক্রান্ত যে সমস্ত খবরগুলো পরে আসছে, কাউন্টিং এজেন্টরা নিয়ে আসছেন, সেগুলো খুব অ্যালার্মিং। আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কাউন্টিং 20 রাউন্ড পর্যন্ত হওয়ার কথা, কিন্তু 15-16 রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই সহ সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদেরকে ভবানীপুর কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারী যে নাম্বার বলেছেন সেই নাম্বারই ঘোষণা করা হয়েছে। কাজেই বিস্তর অভিযোগ রয়েছে, কিন্তু এই অভিযোগগুলোর সঙ্গে এটাও অস্বীকার করার কোনো কারণ নেই যে বাংলায় একটা তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের যে অপশাসন, যে দুর্নীতি, গণতন্ত্রের উপর আঘাত, এই সবকিছুর কারণে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ছিল। তৃণমূল কংগ্রেস যেরকম ভাবে 2018 সাল থেকেই 18 সালের পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী এবং কংগ্রেস, অর্থাৎ যারা ধর্মনিরপেক্ষ বিরোধী তৃণমূল কংগ্রেসের ছিলেন, তাদেরকে ব্যাপক অত্যাচারের মাধ্যমে তাদের শক্তি হ্রাস করেছেন এবং যার ফলে 2019 থেকেই বিজেপির উত্থান ঘটেছে এবং ধীরে ধীরে কমিউনাল পোলারাইজেশন তীব্র রূপ নিয়েছে, যার একটা বিষময় ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই গতকাল থেকেই বিভিন্ন জায়গায়
সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে, সংখ্যালঘুদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আমরা শুনতে পাচ্ছি। কাজে পশ্চিমবঙ্গের জন্য এটা একটা খুব অদ্ভুত সময়ের মধ্যে আমরা এসে পড়লাম। আপনি পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলের আগে থেকেই যে শঙ্কাটা করা হচ্ছিল এবং যে সমালোচনাটা সবচেয়ে বেশি হচ্ছিল যে বিজেপি যদি শেষ পর্যন্ত সরকার গঠন করে তাহলে পশ্চিমবঙ্গের যে এক ধরনের বাঙালিয়ানা বলুন কিংবা সেকুলার কালচার বলুন, সেই সংস্কৃতিতে একটা আঘাত আসবে। আপনি কি সেই রকম কোনো শঙ্কা দেখেন? এটা শঙ্কা দেখার কিছু নেই, এটা বাস্তব সত্য। বাস্তব সত্যে এটা পরিণত হয়েছে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গের যে সুদীর্ঘ যে অসাম্প্রদায়িকতার যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষ রাজনীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সম্পূর্ণ বিপরীতে থাকা একটা দল। তারা আমাদের সংবিধানকে বদলে দিয়ে, আমাদের সংবিধান হচ্ছে ভারতের মূল যে ভারতের যে সংসদীয় গণতন্ত্র, তার যে মূল যে আকর, সেটা হচ্ছে আমাদের সংবিধান। যে সংবিধানটা হচ্ছে একটা সেকুলার ডেমোক্রেটিক একটা রাষ্ট্রের কথা বলে। এর উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপির যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র। এই রাষ্ট্রে মুসলমানদেরকে আদার বা অপরে পরিণত করা হয়, যেখানে বামপন্থীদের, ধর্মনিরপেক্ষ মানুষদের, তাদেরকে অপরে পরিণত করা হয়, এবং সম্পূর্ণ একটা সংখ্যাগরিষ্ঠের যে রাজনীতি, সেই রাজনীতির একটা আধিপত্য কায়েম করা হয়। বিজেপিকে প্রতিরোধ করছিল এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বলে নয়, পশ্চিমবঙ্গের যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য, সেটা বিজেপিকে আটকে রেখেছিল। ওইদিকে তামিলনাড়ুতে, ওদিকে কেরলে, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিজেপির যে হিন্দু রাষ্ট্রের রাজনীতি, দিল্লির যে আগ্রাসী কমিউনাল রাজনীতি, সেগুলো প্রতিহত হচ্ছিল। পশ্চিমবঙ্গ ছিল তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিরোধের কেন্দ্র। এখানে আমরা রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের নামও একই সঙ্গে উচ্চারণ করি। সেইটা গতকালকে নির্বাচনের যে ফলাফল, তার মধ্যে দিয়ে সেটা ব্যাপকভাবে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হলো। এবং মিস্টার শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি কেন্দ্র থেকেই বিজয় লাভ করেছেন, যেভাবেই হোক তিনি জিতেছেন, যাকে অনেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বলে চিহ্নিত করছেন, শুভেন্দু অধিকারী কালকে ভোটের পর তিনি সরাসরি হিন্দু ইভিএম, মুসলিম ইভিএম এই রকম ভাবে তিনি চিহ্নিত করেছেন। তিনি সরাসরি বলেছেন মুসলমানরা আমায় ভোট দেয়নি। এবং এসবের মধ্যে দিয়ে একটা সুতীব্র ইসলাম বিদ্বেষী যে রাজনৈতিক ন্যারেটিভ, সেটা কালকের নির্বাচনের ফলাফলে সেটা জয়যুক্ত হলো। এবং আগামীতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের জন্য, ধর্মনিরপেক্ষ মানুষের জন্য, পশ্চিমবঙ্গের যে মানুষ ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা করেন, তাদের লড়াই ভয়ঙ্কর কঠিন থেকে আরো কঠিনতর হবে। এটা নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। না, কিন্তু ধরেন মানে বিজেপির যে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হয়, যে সাম্প্রদায়িক মেরুকরণের কথা আপনি বলছেন, গত 15 বছর তো মমতা ব্যানার্জি শাসন করেছেন পশ্চিমবঙ্গ। তিনি তিনি কিংবা তৃণমূল কংগ্রেসের কি সেই যে ধর্মভিত্তিক রাজনীতির দানা বেঁধে ওঠা কিংবা সাম্প্রদায়িক মেরুকরণ, সেইখানে কি তার শাসন আমলের কোনো দায় নেই? অবশ্যই দায় আছে। শুধুমাত্র তার কেন দায় থাকবে? এই যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটলো, এর পেছনে তো আমার নিজেরও দায় আছে, আমাদের সকলের দায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন, সেই রাজনীতিটা হচ্ছে একটা পর্যায়ে তিনি যেমন আহ মুসলিম জনসংখ্যাকে ভরসা দেওয়ার কথা বলেছেন, একই সঙ্গে তিনি সফট হিন্দুত্বের রাজনীতি প্র্যাকটিস করেছেন। তিনি সরকারের টাকায় শেখ হাসিনা যেরকম ভাবে আপনাদের দেশে প্রচুর মডেল মসজিদ ইত্যাদি তৈরি করেছিলেন, আমাদের এখানেও দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে, বিপুল টাকা খরচ করে দীঘায় বিশাল সুবিশাল মন্দির তৈরি করা হচ্ছে। মানে ওইদিকে বিজেপি যেমন রাম মন্দিরের রাজনীতি করছে, মমতাও ঠিক একই রকম ভাবে তিনিও মন্দিরের রাজনীতি করেছেন। এর ফলে যেটা হয়েছে, ঠিক একই কথা আপনার মনে থাকবে, আমি জানি না আপনি ইন্ডিয়ান পলিটিক্স কতটা, নিশ্চয়ই খুব ক্লোজলি ফলো করেন। পি চিদম্বরম, কংগ্রেসের নেতা, তিনিও একই রাজনীতি, তিনিও রামের রাজনীতি করেছিলেন বিজেপিকে আটকানোর জন্য। তিনিও এই ইলিউশনের মধ্যে ছিলেন যে তিনিও নিজেকে এক ভালো হিন্দু হিসেবে প্রমাণ করতে পারবেন। এর ফলে যেটা হয়েছে যে সামাজিক স্তরে হিন্দুত্বের রাজনীতি প্রবল শক্তিশালী হয়েছে। এবং হিন্দুত্ব রাজনীতির যিনি ক্রেতা, তিনি খুব স্বাভাবিকভাবেই সেই দোকান থেকেই
ক্রয় করতে চেয়েছেন, যেই দোকানটা হিন্দুত্বের রাজনীতি আরো জোরে সোরে অনুশীলন করছে, সেটা হচ্ছে বিজেপি। মমতার এই নরম হিন্দুত্বের রাজনীতি, মমতার যে মন্দিরের রাজনীতি, সেই রাজনীতির তুলনায় বিজেপির যে একদম সরাসরি খোলাখুলি হিন্দুত্বের রাজনীতি, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আপনি যদি গত রামনবমীর কথা ধরেন, এই কিছুদিন আগে নির্বাচনের আগে যে রামনবমী হলো, আমরা সেখানে দেখলাম বিজেপির পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীরাও, তারাও সেই উত্তর ভারতীয় কায়দায় মাথায় রাবড়ি পরে তরোয়াল হাতে তারা নবমীর মিছিলে বেরোলেন। কিন্তু আসলে বিজেপির মাঠে খেলে বিজেপিকে হারানো যায় না, এটা কংগ্রেস আগে বিভিন্ন রাজ্যে বুঝেছে, ছত্তিশগড়ে বুঝেছে, অন্যত্র বুঝেছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে তার খাস তালুক যেগুলো, সেগুলোতেও হিন্দু ভোটের ব্যাপক কনসলিডেশন ঘটে গিয়েছে বিজেপির পক্ষে। আমি কেন বললাম আমার দায় আছে, তার কারণ হচ্ছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বলতে পারি যে ধরুন, বাংলার খুব গুরুত্বপূর্ণ মিডিয়া হাউস, আমি নাম করছি না, সবাই তাদের নাম জানেন। আপনি যদি তাদের নিউজ রুমে যান, তাহলে গিয়ে দেখবেন সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে। বাংলার প্রগতিশীল রাজনীতির একদম এপিসেন্টার যে দুটো বিশ্ববিদ্যালয়, একটা আমার নিজের বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, একটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আমি 2010 পর্যন্ত, 1990 থেকে দীর্ঘ 20 বছরের আমি তালিকা দেখছিলাম ছাত্র সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের, সেখানে সংখ্যালঘু নাম নেই বললেই চলে। কাজেই আমাদের প্রত্যেকের মধ্যেই কোথাও একটা হিন্দুত্ববাদ, হিন্দুত্বের রাজনীতি, হয়তো নরম হিন্দুত্বের রাজনীতি, বিজেপির মতো উগ্র নয়, সেগুলো বাসা বেঁধেছিল। এবং উম সেটা আজকে জল হাওয়া পেয়ে একদম প্রবল দাঁত নখ বের করে বেরিয়ে এসছে। আমার ধরেন কয়েক বছর আগের কিছু কথা, ফেসবুকে অনেক ভিডিও দেখেছি। ধরেন পশ্চিমবঙ্গে ট্রেন স্টেশনে, দোকানে বাংলা এবং হিন্দিতে কথা বলা নিয়ে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং এই জিনিসগুলোর প্রতি কি সমাজের যে ধর্মনিরপেক্ষ অংশ, কিংবা আমরা যাদেরকে সিভিল সোসাইটি বলি, সুশীল সমাজ, যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, যারা সরকারকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দেন, তারা কি এক অর্থে চোখ বন্ধ করেছিলেন নাকি এড়িয়ে গিয়েছিলেন সচেতনভাবে, যে কারণে এই ধর্মভিত্তিক রাজনৈতিক ভাবনা দানা বাঁধতে পারল? বাংলায় দীর্ঘ 34 বছর একটা বামপন্থী সরকার ছিল। আমরা যখন ছোট, আমার মনে আছে, সেই সময় বাংলায় বামপন্থী সরকারের একদম রমরমা ছিল। সর্বত্র লাল পতাকা, সর্বত্র নাস্তিক মানুষজনের ভিড়, ইত্যাদি ইত্যাদি সবই ছিল। কিন্তু আমার এখনো, আমি রিকালেক্ট করতে পারি আমার ছোটবেলা কৈশোরের স্মৃতি, যে না সিপিআইএম বা বামফ্রন্টের দলগুলো, না বামফ্রন্টের বাইরে থাকা নকশালপন্থী, এসইউসিআই ইত্যাদিরা, এরা আরএসএস এর বিপদ নিয়ে, হিন্দুত্ব রাজনীতির যে বিপদ, ভয়ঙ্কর বিপদ, যে হিন্দুত্ব রাজনীতিটা ছিল পশ্চিমবঙ্গে, এক্সিস্ট করতো, কিন্তু সিপিএম, কংগ্রেস, তৃণমূল ইত্যাদিদের যে হইচইয়ের ফলে সেটাকে বোঝা যেত না। আমাদের সমাজ মননের একটা চাষ হয়েই ছিল। এই চাষ হয়ে থাকার অনেকগুলো ঐতিহাসিক কারণ রয়েছে, দেশভাগ একটা খুব বড় কারণ, অন্যান্য অনেক কারণ রয়েছে। কাজে এই যে সবচাইতে বড় বিপদটাকে যে চিহ্নিত করা, হিন্দুস্থানের যে রাজনীতি, সেই রাজনীতিকে চিহ্নিত করা, এবং তার উল্টো দিকে যে অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির যে রাজনীতি, সেই রাজনীতিকে শক্তিশালী করা, এইটার ক্ষেত্রে বামপন্থী দলগুলোর গুরুতর অবহেলা ছিল বলে আমার মনে হয়েছে। এবং শুধু বামপন্থী দল বললেই হবে না, আমার মতো মানুষ, আমাদের মতো মানুষ যারা বামপন্থী বৃত্তের মানুষ, আমরাও একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের কেউ সিপিআইএম বিরোধিতা করতে গিয়ে, পরবর্তীকালে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য আমরা যেভাবে ব্যয় করেছি, বা রাজনৈতিকভাবে বিজেপির বিরোধিতা করতে গিয়ে আমরা যেভাবে আমাদের শক্তি সামর্থ্য ব্যয় করেছি, এই হিন্দুস্থানের যে রাজনীতির উত্থান, সেইটাকে কমব্যাট করবার জন্য যে রাজনৈতিক পড়াশোনা করা প্রয়োজন ছিল, যে চর্চা করা প্রয়োজন ছিল, সেগুলো আমরা আসলে সেইভাবে আমরা করিনি। এবং এটার একটা এটা একটা নিঃসন্দেহে সুদূর প্রসারী প্রভাব পড়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। বামপন্থীদের, আমি এখন যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটার চারপাশ হচ্ছে কলোনি এলাকা। কলোনি মানে হচ্ছে কি, মানে হচ্ছে যারা পূর্ব বাংলা থেকে দেশভাগের পরে, আমাদের পরিবার যেরকম, আমরা যেমন নাটোরে থাকতাম, আমাদের উদ্বাস্তু হয়ে সব হারিয়ে বাংলায় চলে আসতে হয়েছিল। তো আমরা প্রচুর কলোনি গড়ে তুলি। আমাদের ঠাকুরদা ঠাকুমারা, ঠাকুরদাকে আপনাদের দেশে কি বলে, দাদা, হুম। দাদা বলে তাই না, তারা যে দাদা দাদি, তারা তারা আমাদের এখানে কলোনি গড়ে তোলেন।
এবং সেই ভয়ঙ্কর দিনগুলোতে যখন সর্বস্বাহারা বাঙালি হিন্দু তারা এই বাংলায় চলে আসেন, তখন তাদের পাশে কিন্তু বিজেপি, যারা পূর্বসূরি জনসংঘ, তারা সেভাবে ছিল না, আরএসএস ছিল না, লাল ঝান্ডা ছিল, কমিউনিস্টরা ছিল। এবং তারপর থেকেই এই এলাকাগুলো মূলত কমিউনিস্টদের, বামপন্থীদের শক্ত সংগঠন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি 8 দশক পেরিয়ে আসার পর, 80 long years প্রায় পেরিয়ে আসবার পরে আমরা দেখতে পাচ্ছি ওই পুরনো স্মৃতি দেশভাগের সেটা আবার নতুন করে জাগরিত হচ্ছে। এবং এই এলাকাগুলো ধীরে ধীরে সুতীব্র সাম্প্রদায়িকতার দিকে ঝুঁকে যাচ্ছে, হিন্দুত্ববাদের দিকে ঝুঁকে যাচ্ছে। এর দায় আমাদের নিতে হবে। আমাদের মানে আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না, এটা আমাদের আমাদের প্রত্যেকের কালেকটিভ দায়। আমাদের প্রত্যেকের কালেকটিভ দায়, যে কালেকটিভ দায় পশ্চিমবঙ্গের যে সমাজ মননে ঘুমিয়ে থাকা যে সাম্প্রদায়িক রাজনীতি, সেইটাকে উচ্ছেদ করতে আমরা পারিনি। হিন্দুস্তানের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা উচ্ছেদ করতে পারিনি। যে যে লড়াইটা কিন্তু অনেকখানি তামিলনাড়ু করতে পেরেছে, যে লড়াইটা কিন্তু অনেকখানি পাঞ্জাব করতে পেরেছে, আমরা পারিনি। আমাদের ভেতরে এটা ছিল। ভাই, আরেকটা কথা মনে রাখবেন, এই হিন্দুত্ববাদী রাজনীতির কিন্তু সূচনা আমাদের এখানে। এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুম। জায়গা। হ্যাঁ, কাজেই ঘুমিয়ে ছিল, বিভিন্ন কারণে সেই রাজনীতির উত্থান ঘটেনি। আজকে যখন অনুকূল পরিবেশ পাচ্ছে মোদী সরকারের আমলে, জল হাওয়া পেয়ে, আমাদের আমাদের দুর্গগুলো যে কত ঠুনকো, কত পলকা, সেটা বুঝিয়ে দিচ্ছে খুব স্পষ্টত। কাজেই লড়াইটা আরো কঠিন, আরো বিপজ্জনক এবং আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। না, আপনি এই যে আপনি না শুধু অনেকেই এই যে শুধুমাত্র হিন্দুত্ববাদী রাজনীতি কিংবা ধর্মভিত্তিক কিংবা আদর্শভিত্তিক রাজনীতির এক ধরনের দায় দেখেন, কিন্তু আমি ধরেন গতকাল কলকাতায় আমারও যারা চেনা পরিচিত বন্ধু বান্ধব আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা অসাম্প্রদায়িক চিন্তাভাবনায় বিশ্বাস করেন, যারা এক ধরনের সেকুলার মেন্টালিটি নিয়ে থাকেন, কিন্তু তাদের মধ্যেও যত না বেশি বিজেপি প্রেম, তার চেয়ে অনেক বেশি এক ধরনের তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের বিরোধিতা ছিল। এবং তারাও অনেকে খুশি যে এই শাসনটার শেষ হওয়ার দরকার ছিল। আপনি যদি দুইটা ট্রানজিশন একটু কম্পেয়ার করেন, ধরেন 34 বছরের বাম শাসন থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসের হাত থেকে আবার বিজেপির উত্থান, এই দুইটা ট্রানজিশনের মধ্যে কি আপনি কোনো ডাইনামিক্স দেখেন? 30 বছরের বামপন্থী শাসন, তার প্রচুর অসামান্য অ্যাচিভমেন্ট আছে, ভূমি সংস্কার থেকে শুরু করে আরো নানা কিছু। কিন্তু এই শাসন একদম শেষ দিকে, আমার বামপন্থী বন্ধুরা সবাই একমত হবেন না, এই শাসনের একদম শেষ দিকে এসে আমরা দেখতে পেয়েছিলাম যে পার্টি, কমিউনিস্ট পার্টি, সরকারে থাকা দল, তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন এবং তারা অনেকটাই প্রশাসন এবং পুলিশ ইত্যাদির উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। এবং সেই সময় বামপন্থী সরকার, তারা উন্নয়নের একটা মডেলকে গ্রহণ করেছিল, যে উন্নয়নের মডেলের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একেবারেই একমত নই। এটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। এখন সেই আলোচনার খুব যে উপযুক্ত সময় সেই রকম নয়। এবং সেই সময় জমি অধিগ্রহণ, একটা ঔপনিবেশিক আইনকে ব্যবহার করে জমি অধিগ্রহণের ঘটনা ঘটে, তার বিরুদ্ধে কৃষকরা প্রতিবাদ করেন। এবং তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস আগে বিজেপির সঙ্গে জোট করেছিল, তারা ওই জমি আন্দোলন, জমি রক্ষা আন্দোলনটাকে হাইজ্যাক করে এবং তারা তার যাবতীয় যে সুফল তারা কার্যত ঘরে তোলে। কিন্তু 2011 সালের নির্বাচন ছিল যে একটা দুটো স্বাভাবিক রাজনৈতিক দলের মধ্যেকার লড়াই, এবং সেই লড়াইতে তৃণমূল জয়ী হয়েছিল এবং সিপিআইএম দল পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পরেই আমরা দেখেছিলাম যে এলাকায় এলাকায় সিপিএম এর যারা মাসল ম্যান ছিলেন, স্ট্রং ম্যান ছিলেন, তাদের বিরাট অংশ তারা সঙ্গে সঙ্গে জার্সি বদল করে তারা তৃণমূলে ঢুকে যান। এবং এই জিনিসটাও আমরা দেখলাম যে আমলে সিপিএম এর আমলে যেটা ছিল যে পার্টি গুন্ডা মাস্তান তাদেরকে নিয়ন্ত্রণ করত, কিন্তু তৃণমূলের আমলে আমরা দেখলাম যে পার্টি আর তাদেরকে নিয়ন্ত্রণ করছে না, বরঞ্চ তারা নিজেরাই পার্টি হয়ে উঠছে, তারাই তৃণমূলের প্রতিনিধি হয়ে উঠছে। এবং সর্বত্র গণতন্ত্রের উপর সীমাহীন আক্রমণ তৃণমূল কংগ্রেস নামিয়ে এনেছিল সর্বত্র। আপনি ভাবতে পারবেন না যে বিরোধী মত কি ভয়ঙ্কর ভাবে তৃণমূল কংগ্রেস দমন করেছিল। পঞ্চায়েত নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করা হয়েছিল।
এটা না করলেও কিন্তু তৃণমূল কংগ্রেস হয়তো জিততো, কিন্তু তৃণমূল ঠিক বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম ভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, প্রায় একই রকম ভাবে আমাদের এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পরিসরগুলোকে ধ্বংস করে দেয়। কিন্তু তা সত্ত্বেও সিপিআইএম এবং কংগ্রেস এবং বামপন্থীরা তারা লড়াই করছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রথমে 2016 সালের নির্বাচনের কথায় যদি আমরা আসি, 2011 সালের পট পরিবর্তনের পর যে প্রথম নির্বাচন হলো, সেই নির্বাচনে বামপন্থী এবং কংগ্রেস তারা খুব ভালো ভোট পান, যদিও সিটের অনেক গ্যাপ ছিল, কিন্তু তারা খুব ভালো ভোট পেয়েছিলেন। বিজেপি মাত্র 3টে আসন পেয়েছিল, যদিও তখন কেন্দ্রে মোদী সরকার চলে এসছে, মোদী ওয়েভ খানিকটা পশ্চিমবঙ্গ এসে পড়েছে, কিন্তু বিজেপি বেশি আসন পায়নি, মাত্র 3টে আসন পেয়েছিল 294টা আসনের মধ্যে। অন্যদিকে কংগ্রেস এবং সিপিআইএম মিলিতভাবে তারা প্রচুর আসন পেয়েছিল। আমি মনে করতে পারছি না এক্সাক্ট নাম্বারটা, 80-র কাছাকাছি আসন তারা পেয়েছিল। এরপরে তৃণমূল কংগ্রেস একটা ভয়ঙ্কর কাজ করলো, যেটা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে সিপিআই এবং কংগ্রেস দলের কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস বল্গাহীন সন্ত্রাস চালানো এবং সমস্ত সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যাবতীয় প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দিল। এর ফলে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির ক্ষেত্রে একটা ভ্যাকুয়াম তৈরি হলো। একদিকে তৃণমূলের অপশাসন, সীমাহীন দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, এবং অন্যদিকে নারী নিরাপত্তা একদম ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছলো, ধর্ষণের ঘটনা ঘটলো, এখন অভয়ের ঘটনা, আগে কামদুনির ঘটনা ঘটেছিল। তার সঙ্গে যেটা মিলে গেল যে কংগ্রেস এবং সিপিএম এর কর্মীদেরকে, বামপন্থী কর্মীদের ওপর ভয়াবহ সন্ত্রাস নামিয়ে আনবার পরে একটা যে শূন্যতা তৈরি হলো, এই শূন্যতাটা ভরাট করতে বিপুল অর্থ এবং কেন্দ্রীয় সরকারের যে পেশি শক্তি সবকিছু নিয়ে রঙ্গমঞ্চে উপস্থিত হলো বিজেপি। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে চমকে দেওয়ার মতো ফল করল। মানুষ দেখলেন যে সিপিএম বা কংগ্রেস তৃণমূলের হাতে এতটাই আক্রান্ত, এতটাই মার খেয়েছে, তাদেরকে দিয়ে বিজেপিকে হাঁটানো সম্ভব নয়, তৃণমূলকে হাঁটিয়ে দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে ধীরে ধীরে এই যে যাদের কথা আপনি বলছেন, এই মানুষ, তৃণমূলের হাতে অত্যাচারিত মানুষ, তৃণমূলের হাতে মার খাওয়া মানুষ, তারা ধীরে ধীরে বিজেপির দিকে ঢুকতে শুরু করলেন। 19 সালের নির্বাচনে এর একটা ফল আমরা দেখলাম। বিজেপি অদ্ভুত দুর্দান্ত সাফল্য পেল এবং তৃণমূল এবং বিজেপির লোকসভার সিট খুব কাছাকাছি হয়ে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরাট ভাবে তৃণমূলের শিবিরে ভাঙন ধরালো, এবং ওই সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক ঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতা তারা বিজেপিতে জয়েন করলেন। কিন্তু 21-এর নির্বাচন তৃণমূল খুব সাফল্য পেল মূলত দুটো কারণে। একটা হচ্ছে বিজেপি তখনও পশ্চিমবঙ্গে তার পরিকাঠামো ঠিকভাবে নির্মাণ করতে পারেনি, আর দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মহিলা ভোট এবং মুসলিম ভোট ভয়ঙ্কর ভাবে তার পক্ষে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি বেশ কিছু প্রকল্প মহিলা ভোটকে কনসিডারেট করলো, আর বিজেপির উত্থান দেখে একটা বিপন্নতা তৈরি হলো মুসলিম সমাজের মধ্যে। তারা একদম জোটবদ্ধভাবে তারা ভোট দিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বিজেপি হতোদ্যম হয়ে পড়েনি, বিজেপি হতোদ্যম হওয়ার জন্য কোথাও লড়েও না। 2021 সালের নির্বাচনে আমরা দেখলাম যে কংগ্রেস এবং সিপিআইএম শূন্য হয়ে গেল, একটিও আসন নেই। স্বাধীনতার পরে এরকম ঘটনা কখনো হয়নি, যেটা গত 2021 সালের নির্বাচনে হলো। এরপর 2024 সালের নির্বাচন, মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় ফিরলেন, বাংলায় বিজেপির আসন কমলো, কিন্তু তারা বেশ কিছু আসন পেল। সিপিআইএম শূন্য, কংগ্রেস একটি মাত্র লোকসভার আসন পেল। এই অবস্থায় দাঁড়িয়ে 2026 সালের নির্বাচনের আগে এসআইআর একদিকে সংগঠিত হলো, পরিকল্পিতভাবে প্রচুর নাম বাদ দেওয়া হলো, অন্যদিকে তৃণমূলের ভয়ঙ্কর অপশাসন, গণতন্ত্রের উপর আক্রমণ, নারী নির্যাতন ইত্যাদি, অভয় আন্দোলনের একটা বিরাট প্রভাব, এই সব কারণে তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হলো। এবং যেটা খুব ইন্টারেস্টিং হলো, যেটা আগেও বললাম, সাম্প্রদায়িক মেরুকরণের ফলে প্রায় 8 থেকে 9%, এক্সাক্ট ফিগারটা আমরা এখনো পাইনি, পেয়ে যাব, 7%-এর ওপরে তৃণমূলের ভোট, হিন্দু ভোট, সেটা সুইং হয়ে গেল সরাসরি বিজেপির দিকে। সরাসরি তৃণমূল থেকে বিজেপির দিকে 7%-এর মতো ভোট সুইং হলো, এটা মূলত হিন্দু ভোট। এবং তার সঙ্গে মাইনরিটি ভোট বহু জায়গায় ভাগ হলো, যেখানে কংগ্রেস ভালো ফল করলো, কোথাও আইএসএফ, কোথাও সিপিআইএম ভালো ফল করলো, যদিও সিপিআইএম কোথাও কোথাও খানিকটা তৃণমূল বিরোধী ভোট কেটে বিজেপিকে অসুবিধাতেও ফেলছে, না হলে বিজেপি হয়তো
আরো বেটার বেটার রেজাল্ট করতো। কাজে একদিকে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা, তার সঙ্গে হিন্দু ভোটের ভয়ঙ্কর কনসলিডেশন, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক শক্তির ব্যবহার, এই সব কিছুর যে সংমিশ্রণ, সেইটা হচ্ছে গতকালের নির্বাচনী ফলাফল, যার মাধ্যমে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলো। তাহলে গত 4-5 দশকের পশ্চিমবঙ্গের যে এক ধরনের রাজনৈতিক চেহারা, এইটা কি আগামী দিনে নতুন চেহারায় রূপ নেবে বলে শঙ্কা করেন? হ্যাঁ, আমি তো আগেই আপনাকে বললাম যে আমরা যা কিছু নিয়ে গর্ব করতাম পশ্চিমবঙ্গে, সেগুলোর অধিকাংশই আক্রান্ত হচ্ছে, সেগুলো অধিকাংশই আক্রান্ত হবে। এবং এটা খুব স্বাভাবিক। এটা এটা নিয়ে কান্নাকাটিরও কিছু নেই, এটা নিয়ে হাউতাশ করার কিছু নেই। পশ্চিমবঙ্গে একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এসছে, একটা ধর্মভিত্তিক ফ্যাসিস্ট শক্তি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। পশ্চিমবঙ্গের মাটিটা তাদের এখনো খুব পরিচিত নয়। তারা যে ভোট পেয়ে ক্ষমতায় এসছে, এটা মূলত নেগেটিভ ভোট, এটা মূলত তৃণমূল বিরোধী ভোট। তার সঙ্গে খানিকটা সাম্প্রদায়িক মেরুকরণের ভোটও রয়েছে। কাজেই নিঃসন্দেহে তারা ব্যাপকভাবে প্রতিরোধের সম্মুখীন হবে। কিন্তু যেভাবে সংখ্যালঘু ভোটের বিরাট অংশ পশ্চিমবাংলার দিকে, পশ্চিমবাংলায় বিজেপির দিকে সংঘবদ্ধ হয়েছে, এইটা না একটা টেকটনিক শিফট এবং একটা পার্মানেন্ট শিফটও বটে। মানে অন্তত সেই সংখ্যার যথেষ্ট কারণ রয়েছে। সেক্ষেত্রে বিগত 8 দশকের পশ্চিমবঙ্গের যে রাজনীতি, আহ, তার প্রচুর ফ্ল থাকা সত্ত্বেও যে ধর্মনিরপেক্ষ রাজনীতি, সেই রাজনীতির যে জোরের জায়গা, সেই জোরের জায়গা অনেকটা কমে গিয়েছে। এর পরে কি হবে সেটা আগামীতেই আমরা তার উত্তর পাবো। দেখুন, 1947 সালের পার্টিশনের পরেই পশ্চিমবাংলায় দক্ষিণপন্থী সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের যথেষ্ট সম্ভাবনা ছিল, কারণ আমাদের দেশটা, আমাদের রাজ্যটা ধর্মের ভিত্তিতে দুভাগ হয়েছিল। কাজে এখানে হিন্দুত্ববাদী শক্তির উত্থানের সম্ভাবনা ছিল, কিন্তু সেই উত্থান ঘটেনি। তার একটা কারণ হতে পারে শ্যামাপ্রসাদের আর্লি ডেথ, আরেকটা কারণ অবশ্যই বামপন্থীদের সক্রিয়তা এবং সংঘ পরিবারের দুর্বলতা। সেই বাস্তবতার একটা বড়সড় পরিবর্তন ঘটে গেল, এবং বলা যেতে পারে এটা একটা নিউ নর্মাল পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য। এটা নিউ নর্মাল, যেখানে মুসলমানরা আতঙ্কের মধ্যে থাকবেন, যেখানে সেকুলার মানুষ তার আতঙ্কের মধ্যে থাকবেন। এবং যেটা আমার শঙ্কা, যে বিজেপির যে রাজ্যগুলোতে ট্র্যাডিশনালি শক্তিশালী, ধরুন উত্তরপ্রদেশ বা গুজরাট, সেখানে বিজেপির একটা কাঠামো রয়েছে, সংঘ পরিবারের একটা কাঠামো রয়েছে। কাজে সেখানে যে তাদের আগ্রাসন, সেটা একটা নিয়ন্ত্রিত আগ্রাসন। এখানে একটা উচ্ছৃঙ্খল হুলিগানিজমের একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখানে ওয়ার্কিং ক্লাসের মধ্যে আহ, কোনো কাঠামো নেই বিজেপির, কিন্তু যে মেরুকরণের রাজনীতি, বিজেপি আর এস এর রাজনীতি ঢুকে গিয়েছে। কাজেই হয়তো আমরা একটা কাঠামোহীন একটা উচ্ছৃঙ্খলতা দেখতে পারি। এই মুহূর্তেই খবর আসছে রামপুরহাটের পুরনো শহর, সেখানকার পুরসভায় ভাঙচুর করা হয়েছে। কালকে থেকে বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর আসছে। কাজে এই যে উচ্ছৃঙ্খল হুলিগানিজম, সেইটার একটা সম্ভাবনা আমি দেখছি। বাংলাদেশের পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো, সেইখানে অধিকাংশই জামাত ইসলামের, উম, সংসদীয় আসনের বিবেচনায় জামাত ইসলামের দখলে। আহ, পশ্চিমবঙ্গে এখন মানে সীমান্তের ওপারে এখন বিজেপি ক্ষমতায়, দুই দলই ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এবং ইতিমধ্যেই কথা শুরু হয়ে গেছে, যেহেতু আসামের যিনি বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা, তিনি মাঝখানে পুশিন নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন যে ফরমাল চ্যানেলে হয় না, সেই জন্য পুশিন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেতা, তারাও বাংলাদেশিদের টার্গেট করে যথেষ্ট রকম কথা বলেছেন। ফলে বাংলাদেশের সাথে সম্পর্কে এই পশ্চিমবঙ্গে এবং আসামেও বাংলাদেশের দুই সীমান্তে বিজেপি ক্ষমতায় থাকা কি নতুন করে চিন্তার জন্ম দিচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে? নিঃসন্দেহে এই নির্বাচনে বিজেপির যে রাজনৈতিক ন্যারেটিভ ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গা, আমি জানি না বাংলাদেশি রোহিঙ্গা কিরকম কথা, তো এনিওয়ে, তো বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গ গড়িয়ে ফেলেছে, এবং তাদের জন্যই আজকে বিজেপি আশায় দরকার, কারণ বিজেপি এলে তাদেরকে পিটিয়ে দাঁড়াতে পারবে ইত্যাদি। মিস্টার শুভেন্দু অধিকারী তিনি ভোটের দিন পর্যন্ত প্রথমে একবার বাংলাদেশি, তারপর বাংলা ভাষী মুসলিম রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি বলেছেন। এবং এবং যেহেতু সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনাদের ওখানে জামাতে ইসলামী, আমি আজকে সকালেই ডেইলি স্টারকে বলছিলাম, এইখানে জামাতে ইসলামীর একটা ব্যাপক একটা লেয়ার তৈরি হয়েছে, আর এখানে বিজেপি। কাজে সীমান্তের দুপারেই টেনশন বাড়বে।
এবং আপনাদের বাংলাদেশে এখন যারা সরকারে আছেন, আমার কাছে সেটা খুব ফ্র্যাজাইল একটা সরকার। কেন কি তার বিস্তারিত আলোচনায় আজকে যাচ্ছি না। তারাও বিপন্নতার মধ্যে পড়বেন, কারণ এখান থেকে পুশিং বাড়বে, এখান থেকে বাংলাদেশ বিরোধী আহ, উচ্চারণ ব্যাপক পরিমাণে বাড়বে। তাহলে ওইদিকে আপনাদের যারা সরকারে আছেন তাদের সামনে দুটো থাকবে, হয় মুখ বুজে মেনে নেওয়া অথবা রিয়াক্ট করা। রিয়াক্ট করতে গেলে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে, ভারত বাংলাদেশের উপর চাপ আরো বাড়াবে। আর চুপ করে মেনে নিলে দেশের মধ্যে তাদের জনপ্রিয়তা প্রশ্নের মুখে পড়বে। কাজেই আগামীতে আমাদের দুই বাংলার মধ্যে যে ঘৃণার রাজনীতি যে চর্চা রয়েছে, সেই ঘৃণার রাজনীতির চর্চা আরো বাড়বে। এবং এবং আমাদের জন্য খুব সুন্দর আগামী এরকম কিছু আমি দেখছি না। এই যে আক্রান্ত হওয়ার কথা বলছেন, মানে যে কোনো কিছুতে আক্রান্ত হলে তো একটা রেমেডিও থাকে, সেই রেমেডি কি নাই? রাজনৈতিক রেমেডি? কঠিন তো, রেমিডির খোঁজেই তো আমরা আছি। কিন্তু আবারও বলছি ভাই, গতকাল পশ্চিমবঙ্গে একটা ফ্যাসিস্ট টেক ওভার ঘটেছে। ফ্যাসিস্ট টেক ওভার যেখানে যেখানে ঘটে, সেখানে সেখানে রেমিডি খুব সহজে পাওয়া যায় না। আমার ইউক্রেনের এক বন্ধু বলছিলেন যে আহ ফ্যাসিবাদ ক্ষমতায় আসার আগের এবং পরের, আগের রাত এবং পরের সকালের মধ্যেই অনেক ফারাক ফারাক ঘটে যায়। আমাদের সেই ফারাক ঘটেছে। রেমিডি রেমিডি হচ্ছে নিজেদের কথাগুলো বলে যাওয়া, সাহসের সঙ্গে নিজেদের কথাগুলো বলে যাওয়া, না, আপনি যেটা সংখ্যালঘুদের। বলছিলেন যে মানে যে লড়াইটা তামিলনাড়ু করতে পারলো, পাঞ্জাব করতে পারলো, সেই লড়াইটা কেন পশ্চিমবঙ্গ পারলো না? রেমেডি সেই নিশ্চয়ই লড়াই তো সেইখানেই। আমরা করতে পারলাম না। হ্যাঁ, সেই লড়াই তো আমরা করতে পারলাম না। আমরা তো সেই লড়াই করতে পারলাম না। তামিলনাড়ুতে যেরকম ভাবে তারা হিন্দু হিন্দুস্থানের যে প্রজেক্ট, সেই প্রজেক্টকে প্রতিরোধ করতে পেরেছিল, যে বয়ান নির্মাণ করতে পেরেছিল, আমরা তো সেটা পারিনি। কাজে ওই পর্যায়টা তো চলে গিয়েছে। এখন আপনি অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি চেতনার ভিত্তিতে মানুষজনকে সংগঠিত করবেন, মানুষজন প্রচুর সংগঠিত হয়ে যাবে, এটা একটা দিবাস্বপ্ন। এবং এখন যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে নিজেদের কথাগুলো বলা, নিজেদের রাজনীতি নির্মাণ করা, নিজেদের রাজনীতির খোঁজটা খুব জরুরি। দেখুন, গতকাল বাংলায় বিজেপি ক্ষমতায় এসছে। এটা এটা বিজেপি সংঘ পরিবারের 100 বছর সদ্য শেষ হলো। কমিউনিস্ট পার্টিরও 100 বছর, আরএসএস এরও 100 বছর। আরএসএস এর 100 বছরে তারা তাদের অধরা মাধুরীকে ধরে ফেললো, স্পর্শ করলো, বাংলা দখল করলো। এটা তাদের জন্য একটা ম্যাসিভ ম্যাসিভ অ্যাচিভমেন্ট, ম্যাসিভ। এই ম্যাসিভ অ্যাচিভমেন্টের উল্টো দিকে দাঁড়িয়ে আজকেই আপনি খুব সমাধান পেয়ে যাবেন, বিরাট কিছু ঘটে যাবে, এরকমটা আমার মনে হয় না। এটা একটা লম্বা, ক্লান্তিকর, একঘেয়ে, বিরক্তিকর লড়াই। এই লড়াইটা কাল রাত থেকে বা আজকে সকাল থেকে শুরু হয়েছে। এইটা দীর্ঘমেয়াদী লড়াই। এই লড়াই কিরকম ভাবে হবে, এটা তামিলনাড়ুর মতো করেই হবে কিনা আমি জানি না, পাঞ্জাবের মতো করেই হবে কিনা আমি জানি না। কিভাবে হবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে এর উত্তর আমরা পাবো। কত দাম দিতে হবে সেটাও আমরা সময়ের সঙ্গে সঙ্গে এই উত্তর আমরা পাবো। কিন্তু এই দীর্ঘ ক্লান্তিকর লড়াইটা আহ লড়তে হবে আমাদেরকে। অনেকেই লড়াইটা লড়বেন না, অনেকেই এই লড়াইটা কম্প্রোমাইজ করে নেবেন। উম, এবং সেটা খুব স্বাভাবিক, সেটা খুব স্বাভাবিক। সব জায়গাতেই তাই তাই হয়। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি ল্যাপটপ থেকে জয়েন করিনি, আমি ফোন থেকে জয়েন করেছি। আমার ফোনে প্রচুর নিউজ অ্যাপ গুলো খোলা আছে। আমি যখন কথা বলছি, আমি আমার স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে, আর বাঁদিকে নিউজ আপডেট গুলো আসছে। হামলা ভাঙচুরের খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে মাইনরিটি আক্রান্ত হচ্ছেন। আমাদের যাদবপুরে লেনিনের মূর্তি আক্রান্ত হয়েছে। এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। কালকে বিজেপি বুলডোজার নিয়ে মিছিল করেছে। কাজে রেমিডি এত সহজ নয়। এটা একটা স্বাভাবিক পট পরিবর্তন নয়, এটা একটা ফ্যাসিস্ট টেক ওভার। এবং কঠিন, খুব কঠিন, ক্লান্তিকর, দীর্ঘস্থায়ী একটা লড়াইয়ের পর্যায়ের মধ্যে আমরা ঢুকলাম। আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াইটা লড়তে হবে এবং রেমিডি কি সেটাও খুঁজে বের করতে হবে। এখনই এর কোনো চটজলদি উত্তর আছে বলে আমার মনে হয় না। আমি শেষ করব। শেষ প্রশ্ন হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের পতন এবং বিজেপির উত্থান, এর মধ্য দিয়ে কি আপনি সামনের দিনের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থী রাজনীতির কোনো নতুন করে সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন? এই দুটোর মধ্যে দেখি না অবশ্যই। অনেকে ভাবছিলেন যে আগে রাম পরে বাম, যে আহ, যে একবার বিজেপি তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসুক, তৃণমূল শেষ হয়ে যাবে, আমরা ফাঁকা জায়গাটা দখল করব বামপন্থীরা। আমি এরকম এর এর কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমি জানি যে বিজেপির রাজনীতি আসলে একটা সমাজ মনন,
যে বিষ রোপণ করে দেয়, এই বিষিয়ে যাওয়া মাটিতে বামপন্থী রাজনীতি, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি দাঁড় করানো খুব কঠিন। এটা সহজ নয়, এটা এটা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু এই নতুন সময়কে অ্যাড্রেস করতে পারে নতুন সময়ের বামপন্থীরা কিন্তু থাকবে। আমি জানি না তৃণমূল থাকবে কিনা, পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীরা থাকবে। এবং বামপন্থীরা নিশ্চয়ই তাদের একটা বিরাট অংশ আগেই বিজেপিতে চলে গিয়েছেন, আরেকটা অংশ যাবেন, অনেকে বসে যাবেন, অনেকে হতাশ হয়ে পড়বেন। কিন্তু এই সমস্ত ভাঙাচোরার পরেও বামপন্থীদের যে অংশটুকু পড়ে থাকবে, তারা কিন্তু মরণপণ, তারা কিন্তু এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা লড়াই করবে, মরণপণ লড়াই করবে। যারা এই লড়াইটা সাহসের সঙ্গে করতে পারবেন, তারাই আগামী নায়ক। আর এই আগামী সময়টা যে সময়ের মধ্যে আমরা আছি, এর চেয়ে কঠিন সময় বাংলার রাজনীতিতে কখনো আসেনি, এর চাইতে ভয়ঙ্কর সময় বাংলা রাজনীতিতে কখনো আসেনি। এই সময়টা কঠিন সময়, ভয়ঙ্কর সময়, সাহসীদের সময়। এবং বামপন্থীদের যে অংশ সাহসের সঙ্গে এই সময়ের মুখোমুখি দাঁড়াবেন, তারাই আগামী পশ্চিমবঙ্গের ফ্যাসি বিরোধী আন্দোলনকে তারাই লিড করবে। অর্ক বাদুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক হালচাল নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। কথা বলছিলাম পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক বাদুরীর সাথে, এবং তার কাছ থেকে শুনলাম পশ্চিমবঙ্গের রাজনীতির হালচাল, বিজেপির এই উত্থান, তৃণমূল কংগ্রেসের পতন এবং সামনের দিনের তাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক চেহারাটা কি হতে যাচ্ছে সেই সংখ্যা এবং সম্ভাবনার কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।